আসসালামু আলাইকুম। গতকালকে হচ্ছে গিয়ে আমাদের হাতে নতুন ২ টা বই আসছে। এই বইগুলো আমরা অর্ডার করেছিলাম গাইডলাইন পাবলিকেশনে। তো গাইডলাইন পাবলিকেশনের যে পেজ আছে যারা বইগুলো সেল করে, তাদের যেই প্রোডাকশন লাইন আছে সেখান থেকে আমরা অর্ডার করেছি। তো এখানে আমরা ২ টা বই পেয়েছি। একটা হচ্ছে গিয়ে এটা ইসলাম ও গণতন্ত্র, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপর আমাদের কাছে আরও একটি বই আছে, সেটি হচ্ছে গিয়ে বহুল প্রতীক্ষিত বই, যেটা অনেকেই এই বইটির জন্য অপেক্ষায় আছেন। এটি হচ্ছে মুসলিম বঙ্গ। এই বইটি হচ্ছে দিন কওম জমিন, লিখেছেন হচ্ছে আসিফ আদনান। তো প্রথমে ইসলাম ও গণতন্ত্র একটি বিতর্ক, এই বইটি লিখেছেন হচ্ছে মুফতি আব্দুর রহমান সাত্তি হাফিজাউল্লাহ এবং অনুবাদ ও সংকলন করেছেন ইমতিয়াজ মাহমুদ। প্রকাশিত হয়েছে গাইডলাইন পাবলিকেশন থেকে। তো এই বইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না, আমরা বিস্তারিত আলোচনা করব হচ্ছে গিয়ে মুসলিমবঙ্গ দিন কওম এবং জমিন এই বইটি নিয়ে। তো এই বইটি অনেক দিন যাবতীয় হচ্ছে গিয়ে আমরা দেখতেছিলাম অনলাইনে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল। এই বইটি আসলে কী নিয়ে লেখা, কী বিষয়ে লেখা এই বইটি, এই সম্পর্কে জানার আগ্রহ থেকে এই বইটি কেনা। এবং আপনারা অবশ্যই জানেন যে আসিফ আদনান হাফিজাউল্লাহের আমরা পূর্বের যে বইগুলো আছে সেগুলো আমাদের সংগ্রহে আছে। এছাড়াও আপনারা জানেন যে ইসলামিক অডিও বুক ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের যে অডিও বুক চ্যানেলটি আছে সেই অডিও বুক চ্যানেলে আসিফ আদনান হাফিজাউল্লাহের যে বইগুলো আছে, অর্থাৎ ইলম হাউস পাবলিকেশন থেকে যে বইগুলো প্রকাশিত হয়েছে, যেমন মুক্ত বাতাসের খুঁজে, আকাশের ওপারে আকাশ এবং রয়েছে অবক্ষয়কাল, এই সবগুলো বইয়ের অডিও বুক কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ইসলামিক অডিও বুক ইউটিউব চ্যানেলে। আসিফ আদনান হাফিজুল্লাহের সবচাইতে মোস্ট পপুলার যে বইটি চিন্তা অপরাধ, এরও সম্পূর্ণ অডিও বুক আপনারা পেয়ে যাবেন আমাদের ইসলামিক অডিও বুক ইউটিউব চ্যানেলে। এছাড়াও সামাজিক অবক্ষয় বিষয়ক যে বইগুলো আছে, এর মাঝে অভিশপ্ত রংধনু বইটি আমাদের সম্পূর্ণই তৈরি করা হয়েছে অডিও বুক আমাদের ইউটিউব চ্যানেলে, এবং অবক্ষয়কাল অডিও বুকটি বর্তমানে প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেই অডিও বুকগুলো শুনতে পারবেন ইনশাআল্লাহ। তো তার যে লেটেস্ট বই আছে মুসলিমবঙ্গ, তাই আমরা এটি সংগ্রহ করেছি। তো এই বইটিতে মূলত কী নিয়ে আলোচনা করা হয়েছে সেই ব্যাপারে কি আমরা এখন দেখব। তো এই বইটিতে লেখক মূলত আমাদের এই দেশের ভবিষ্যৎ, অর্থাৎ বাংলাদেশের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ কী হবে সেই ব্যাপারে আলোচনা করেছেন। তিনি প্রথমে যে অধ্যায়টি লিখেছেন সেটি হচ্ছে গিয়ে যুগ সন্ধি। এখানে তিনি মূলত আলোচনা করেছেন যদি কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ যুগ সন্ধিক্ষণে যদি ভুল সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এর পরিণতি কী হতে পারে সেই ব্যাপারটি নিয়ে। এখানে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এর কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। তারপর লেখক বইটিতে দেখিয়েছেন আমাদের যে সংকটগুলো আছে সেইগুলো নিয়ে। তো সংকটগুলোকে তিনি মোট ৩ ভাগে ভাগ করেছেন: বৈশ্বিক সংকট, আঞ্চলিক সংকট এবং আমাদের নিজেদের ভেতরে যে সংকটগুলো আছে সেই ব্যাপারে তিনি আলোচনা তুলে ধরেছেন তার দ্বিতীয় যে অধ্যায়টি আছে সেখানে। এরপর বইটির তৃতীয় অধ্যায়ে লেখক আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে চেয়েছেন এবং তিনি সেটা খুবই জোর দিয়ে বুঝিয়েছেন যে আমাদের যে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলো কেন একটি খাঁচার ভেতরে বা একটি বক্সের ভেতরে আবদ্ধ। তো লেখক এখানে মূলত বোঝাতে চেয়েছেন যে আমরা যে চিন্তাগুলো করি এগুলো মূলত কিছু প্রি পারসেপশন থেকে আমাদের ভেতরে চলে আসে। তো এগুলো কিভাবে আমাদের ভেতরে এসেছে, অর্থাৎ এই প্রি পারসেপশনগুলো আমাদের ভেতরে কিভাবে এসেছে, সেটা মূলত এসেছে উপনিবেশ থেকে, সংস্কৃতি থেকে, এবং আমাদের যে শিক্ষা এবং মিডিয়া ব্যবস্থা আছে সেখানে গিয়ে আমাদের এই পারসেপশনগুলো তৈরি করা হয়েছে। তারাই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এই পারসেপশনগুলো আমাদের ভেতরে তৈরি করেছে। ফলে আমরা একটি খাঁচার ভেতরে বন্দী হয়ে আছি। আমাদের চিন্তাগুলো শুধুমাত্র যে আমরা দৈহিকভাবে নয়, বরং মানসিকভাবেও আমরা এই খাঁচার ভেতরে বন্দী হয়ে আছি। বইটিতে এই অঞ্চলের অনেকগুলো আসলে আন্দোলনের কথা উঠে এসেছে, যেখানে হাজী শরিয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন, তিতুমিরের বাঁশের কেল্লা, সাইদ আহমদ শাহিদের তরিকতে মোহাম্মদী, এই আন্দোলনগুলোর আলোচনা এখানে উঠে এসেছে। তো এই বইটিতে শুধুমাত্র যে আন্দোলনের ইতিহাস উঠে এসেছে তেমনটা নয়, বরং আন্দোলনের ইতিহাস এবং আন্দোলনে কোথায় কমতি ছিল এবং সেই কমতিগুলো থেকে আমাদের কী শিক্ষা এবং করণীয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা তুলে ধরা হয়েছে এই বইটিতে। তো এই বইটিতে একটি বড় কথা বলা হয়েছে, সেটি হচ্ছে যে যদি কোনো সমাজ বিপ্লব বা সমাজের পরিবর্তন হয় তাহলে সেটা কিভাবে আসবে। লেখক ইতিহাসের আলোকে বলেছেন যে সমাজ বিপ্লব বা পরিবর্তন আসে ৩ ভাবে। একটি হচ্ছে বাইরের কোনো শক্তির মাধ্যমে, অথবা কোনো গণ অভ্যুত্থানের মাধ্যমে, অথবা দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে। কিন্তু লেখক আসিফ আদনান এই যে পরিবর্তন আসাটা, সে আসার জন্যে একটি বুনিয়াদ তৈরি করতে হয় বলে বিশেষভাবে উল্লেখ করেছেন। তো এই বুনিয়াদগুলো আসলে কিভাবে তৈরি হয়? এই বুনিয়াদটা তৈরি হয় দাওয়াত, ইসলাহ এবং তারবিয়াতের মাধ্যমে। তো এই বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি সেটি হচ্ছে দিক দর্শন।
মূলত আসিফ আদনান এখানে তুলে ধরার চেষ্টা করেছেন যে এই যে পরিবর্তনটা সেটা আমরা কিভাবে নিয়ে আসব। তিনি এখানে উল্লেখ করেছেন যে শুধু একটি পদ্ধতি ধরলেই শুধুমাত্র পরিবর্তন হবে, ব্যাপারটি এমন নয়। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে এবং এর আগে মানুষের ভেতরে অর্থাৎ মানুষের বুনিয়াদী যে পরিস্থিতি আছে সেটাকে পরিবর্তন আনতে হবে। তাহলে হচ্ছে একমাত্র আমরা একটি সামগ্রিক পরিবর্তন বা সাস্টেনেবল পরিবর্তন নিয়ে আসতে পারবো। তো এই বইটার ইতিমধ্যেই কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে। বইটা প্রকাশিত হওয়ার পূর্বে কিংবা বলা যায় আগেই আসলে এই বইটার সমালোচনা শুরু হয়ে গেছে। তো এর মাঝে কয়েকটা সমালোচনা হচ্ছে অন্ধ সমালোচনা, যেগুলো মূলত বট থেকে আসতেছে। তো সেগুলোকে আমরা ইগনোর করব, কিন্তু প্রকৃত যে সমালোচনাগুলো আছে যেগুলো হচ্ছে নাসিহার উদ্দেশ্যে করা হয়, সেই সমালোচনাগুলো আমরা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। এর মাঝে দুটি সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। একটি সমালোচনা এসেছে যে এই বইটি মূলত পরিপূর্ণভাবে রাজনৈতিক আলোচনার ভিতরে চলে গেছে, কিন্তু আলোচনাতে যে আত্মাধিকতা প্রয়োজন ছিল সেটা এখানে উঠে আসেনি বলে একজন সমালোচক তুলে ধরেছেন। তো এই বিষয়টিকে আমার কাছে সমালোচনাযোগ্য বা সমালোচনার ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে আমার কাছে মনে হয়েছে। এছাড়াও আরও একটি সমালোচনা এসেছে, সেটি হচ্ছে গিয়ে যুদ্ধকেন্দ্রিক বা যেই পদ্ধতি আছে, ট্যাকটিক্স আছে, সেই ট্যাকটিক্সটার ব্যাপারে হচ্ছে গিয়ে আরও একটি সমালোচনা উঠে এসেছে। তো এই সমালোচনাটা মূলত সমালোচনা নয়, বরং হচ্ছে গিয়ে ধারণা করা হচ্ছে যে এই অংশটা অর্থাৎ এই বইয়ের কিছু অংশ পড়লে অর্থাৎ যেই অংশে আমাদের করণীয় বা পদ্ধতি কী হবে সেই আলোচনা করা হয়েছে, সেখানে যে আলোচনাগুলো রয়েছে সেটা পড়লে হয়তো বা ভুল বোঝাবুঝি হতে পারে, এমনটা হচ্ছে কিছু সংখ্যক পাঠক আশঙ্কা করছেন। তো তাদের আশঙ্কার মূল বিষয়টা হচ্ছে এখানে এই বইটি পড়লে মনে হতে পারে যে বাংলাদেশে গেরিলা যুদ্ধের কোনো প্রয়োজন নেই, বা গেরিলা যুদ্ধের মাধ্যমে অর্থাৎ যারা যুদ্ধ করে দিন কায়েম করতে চান তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা কোনোভাবে বাস্তবায়িত হবে না বলে তারা আশঙ্কা করছেন, বা তারা ভাবছেন যে এই বইতে হয়তো এই ধরনের একটা মেসেজ যেতে পারে। তো তারা ভাবছেন যে এখান থেকে হয়তো মানুষেরা বুঝতে পারে যে আসলে কোনো সংগ্রামী বা বাংলাদেশের জন্য উপযোগী না, কিন্তু বাস্তবতা তো এটা না। লেখক এখানে কিছু পদ্ধতি আমাদেরকে বাতলে দিয়েছেন। তো মূল বিষয় হচ্ছে আমাদেরকে এই বইটি পড়তে হবে, আমাদেরকে জানতে হবে যে লেখক মূলত এখানে কী বিষয়ে আলোচনা করেছেন, তিনি কোন কোন বিষয়গুলোকে আমাদের সামনে তুলে ধরেছেন, এবং তিনি কোন বিষয়ে বা কোন পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা বা দিন প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করেছেন, সেটা জানার চেষ্টা আমরা করব এই বইটি পড়ার মাধ্যমে। এবং পড়ার পর হচ্ছে আমরা অবশ্যই আমাদের যে আলোচনা সমালোচনা আছে সেগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। তো মূল বিষয় হচ্ছে যে আমরা শুধুমাত্র এই বইটি পড়লেই হবে না, এই বইটি পড়লে আমাদের ভেতরে একটি প্রশান্তি আসবে, ব্যাপারটি মোটেও এমন নয়। বরং এই বইটি পড়লে আমাদের ভেতরে দুটি প্রশ্ন জাগতে পারে যে আমরা কেন বা কিভাবে কি করব এবং কি আমাদের করণীয়। তো অবশ্যই আমাদেরকে বইগুলো পড়তে হবে, পড়ে তারপর হচ্ছে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।